গাইড আমরা গাইডেন্স কাউন্সিলিং এই অধ্যায়ে ছিলাম। এই অধ্যায়ের সেকেন্ড পার্ট যেটা আছে মাস মিডিয়া অর্থাৎ শিক্ষায় গণমাধ্যম, সেখানে বলেছে প্রিন্ট মিডিয়া, রেডিও, তারপরে তোমার যে দূরদর্শন, এই সমস্ত বিষয়গুলো জানতে বলেছে। মাস মিডিয়া বা গণমাধ্যম কি, খুব সহজ একটি টপিক, এটা আমি ভেবেছিলাম পড়াবো না, কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছে। গণমাধ্যম বা মাস মিডিয়া, গণ মানে কি? বহু, মিডিয়া মানে মাধ্যম। এই যে তোমার সাথে আমার কথাগুলো তোমার কাছে পৌঁছচ্ছে, এর মাঝখানে একটা মিডিয়া আছে। আমার মিডিয়ার মাধ্যমে এখানে ইন্টারনেট, ফোনের মাধ্যমে আমার কথা তোমার কাছে পৌঁছচ্ছে, নালে প্রাণ চক্রবর্তীর কথা তোমার কাছে বা তোমার একটি কমেন্ট আমার কাছে পৌঁছতো না, ইন্টারনেটের মাধ্যমে আসছে। তো যে কোনো কিছুর একটা মাধ্যম লাগে পৌঁছতে গেলে, যেভাবে হোক সেটা। এবার সেইটা গণমাধ্যম কখন বলছি? যখন কোনো একটি মাধ্যমের সাহায্যে একসাথে বহু মানুষের সাথে কানেক্ট করা যায়। গণ মানে বহু, মাস, ইংরাজি, বাঙালি ইংরাজি ভালো বোঝে, আমি বারবারই বলি, বলেছে মাস মিডিয়া একসাথে বহু মানুষের সাথে। সাপোজ একটা বিষয়, এই যে আজকের এই ক্লাসটা 1:1 যদি আমি করি, একজনকে পড়াই বাড়িতে যেখানে, তাহলে একজনের কাছেই যাবে। ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এটা কি হচ্ছে? একসাথে বহু শিক্ষার্থীর কাছে পৌঁছে যাচ্ছে। একটা খবর ভারত পাকিস্তানের সাথে কোনো একটা যুদ্ধ বা অন্য কোনো খবর যখন কিছু ঘটেছে, যখন সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে, একটা পেপার আমি ঘরে বসে পড়ছি, মানে সে আনন্দবাজার, বর্তমান, ডেইলি স্টেটমেন্ট, টেলিগ্রাম, যাই হোক না কেন, আমার জন্য এক কপি প্রিন্ট করে বাড়িতে পাঠানো হয়নি, তার সার্কুলেশন হয়েছে অন্তত কয়েক লক্ষ, তাহলে কয়েক লক্ষ লোকের কাছে পৌঁছচ্ছে। আবার একটা পেপার অনেকজনা মিলে পড়ে, তাহলে অত লোকের কাছে পৌঁছচ্ছে। একটা টিভি চ্যানেলে যখন একটি সংবাদ প্রকাশিত হচ্ছে, আমি আমার ড্রয়িং রুমে বা শোবার ঘরে বসে বা বাড়িতে বসে আমি খবরটা দেখছি, মানে শুধু আমার জন্যই ওখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে বা খবরটা দেখাচ্ছে তা নয়, একসাথে এরকম হাজার লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে যে মাধ্যম একসাথে বহু মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারে, কানেক্ট করতে পারে, তাকেই বলছে গণ। গণ কথাটা তো আমরা বুঝি, জনগণ মন, আবার গণধোলাই, জনগণ, অর্থাৎ গণ বলতে বহু, অনেক, মাস, অর্থাৎ আশা করি বুঝতে পেরেছি যে যে মিডিয়া বা যে মাধ্যম একসাথে বহু মানুষের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম বা বহু মানুষের সাথে সংযোগ স্থাপন করা যায় যে মাধ্যমের সাহায্যে, তাকেই বলছি গণমাধ্যম। এর ভার্সন আছে অনেকগুলো, গণমাধ্যমের শ্রেণী বিভাগ আছে। প্রথমত হচ্ছে সংবাদপত্র, সবচেয়ে প্রাচীনতম গণমাধ্যম হচ্ছে সংবাদপত্র। তারপরে আসবো আমরা বেতার, রেডিও যাকে বলে, তারপর দূরদর্শন বা টেলিভিশন, তারপরে আসছে চলচ্চিত্র বা সিনেমা, এবং আধুনিক কালে অবশ্যই ইন্টারনেট। এটাকে বাদ দিয়ে গণমাধ্যম বলে কিছু হতে পারে না বর্তমানে। এই যা আমরা বললাম, সংবাদপত্র বলো, রেডিও বলো, চলচ্চিত্র বলো, দূরদর্শন বলো, সমস্ত কিছুর একটা কন্ট্যাক্ট পাওয়া যায় কিন্তু ইন্টারনেটের মধ্যে দিয়ে। এটা অবশ্যই, এটাকে বাকি রেখে আমি গণমাধ্যমের কাছে যেতে পারবো না। এখন একটা একটা করে আমরা এর ভালো দিক, খারাপ দিক বা এদের সম্বন্ধে আরো যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো জানবো। অন্যতম প্রধান গণমাধ্যম হচ্ছে কি? সংবাদপত্র। সংবাদপত্র বা নিউজ পেপার, তাই তো? নিউজ পেপার, সংবাদপত্র বা নিউজ পেপার। আমরা নিউজ পেপারের কথা তো কম বেশি শুনেছি সবাই, খবরের কাগজ পড়ে, আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, আজকাল, তারপর ডেইলি স্টেটমেন্ট, সানমার্ক, বিভিন্ন নিউজ পেপার গুলো হয়। সংবাদপত্র যে সবচেয়ে প্রাচীনতম গণমাধ্যম। এবার নিউজ, নিউজ পেপারের হচ্ছে নিউজ, NEWS, নিউজের অর্থ কি? নিউজের কোনো মানেই হয় না। নিউজ হচ্ছে চারটে দিক। নর্থ, N মানে হচ্ছে নর্থ, E মানে হচ্ছে ইস্ট, W মানে হচ্ছে ওয়েস্ট, S মানে হচ্ছে সাউথ। অর্থাৎ আমাদের চারদিকে যা কিছু ঘটছে তাই হচ্ছে নিউজ। চারটে দিকের প্রথম অক্ষর আছে, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, তাই নিয়ে হচ্ছে নিউজ। আমার চারপাশে যা কিছু ঘটে চলেছে তাই হচ্ছে নিউজ। অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিকে যা কিছু বহুল ঘটনা ঘটে চলেছে তাই হচ্ছে নিউজ। এবার যে পেপারে সেই নিউজ বেরোয় তাকেই বলছে নিউজ পেপার বা সংবাদপত্র। এবার সংবাদপত্রের প্রেক্ষাপটে দুটো জিনিস আমাকে কিন্তু এখানে জানতে হবে। ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কি? এটা তোমরা সবাই জানো, হিকির বেঙ্গল গেজেট, তাই তো? হিকির বেঙ্গল গেজেট হচ্ছে, যদিও এর সাথে এটা প্রসারিত হয়েছে কোথা থেকে? বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছে কলিকাতা থেকে, বা বর্তমান যে কলকাতা বলি আমরা। হিকির বেঙ্গল গেজেট যেটা 1780 সালে
29 জানুয়ারি, তাই তো? এই সালে কিন্তু প্রথম প্রকাশিত হয় এই হিকির বেঙ্গল গেজেট, হচ্ছে তোমার যে ভারতবর্ষে প্রচারিত প্রথম সংবাদপত্র। এবার বাংলায় প্রথম কি, কদিন আগে আমরা পড়েছি, তাই তো? সেই শ্রীরামপুর তৈরি জোসুয়া মার্সম্যান যিনি যে সংবাদপত্রটা প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে সমাচার দর্পণ। তিনি যেহেতু সম্পাদক ছিলেন তার নামেই এটা প্রচারিত হয়। যদিও এটা বিভিন্ন বাংলা, আমরা এই শ্রীরামপুর মিশন ডিটেলস পড়েছি, সেখানে বলেছি শ্রীরামপুর মিশনের যে বিদগ্ধ বাঙালি পণ্ডিতরা আছেন তারাই মেনলি এটা রেডি করে দিতেন বলে, কিন্তু সম্পাদক জোসুয়া মার্সম্যান ছিলেন। সেটা হচ্ছে সমাচার দর্পণ, 1818 সালের 23 মে, তাই তো? 1818 23 মে প্রকাশিত হয় হচ্ছে সমাচার দর্পণ। তাহলে ভারতবর্ষের বেঙ্গল গেজেট আর সমাচার দর্পণ। তাছাড়া প্রাচীনকাল থেকেই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশেই এই সংবাদপত্র একটি তোমার যে মাধ্যম হিসেবে চলছে, কারণ এখানে একটি বিষয় অনেকের কাছে পৌঁছে যায়। এবার সংবাদপত্রের কিছু ভালো দিক অর্থাৎ সুবিধা, কিছু খারাপ দিক অর্থাৎ অসুবিধাগুলো আমরা একে একে আলোচনা করব। প্রথমে আসবো উপযোগিতা বা ভালো দিক কি। সংবাদপত্রের প্রথম উপযোগিতা যদি আমরা দেখি, অবশ্যই জনমত গঠন। জনমত গঠনে সংবাদপত্রের কিন্তু একটা ওপিনিয়ন তৈরি করতে কিন্তু সাহায্য করে। যখন একটা বিষয় নিয়ে খবর বেরোয় পেপারে, তখন সেটা যখন পাঠকরা পাঠ করছে, তখন কিন্তু মানুষের মধ্যে একটি মতামত গঠিত হয় যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে বা এটা ঠিক হয়েছে, সঠিক হয়েছে। এই এই বিষয় যেটা হয়েছে আরজি কর কাণ্ড, এটাকে মেনে নেওয়া যায় না। জাতি ধর্ম বর্ণ রাজনীতি যা আছে এটাকে মেনে নেওয়া যায় না। এই শিক্ষক নিয়োগ নিয়ে কথাগুলো মেনে নেওয়া যায় না, বা এটা খুব ভালো উদ্যোগ নিতে চলেছে আমাদের রাজ্য সরকার, আমাদের কেন্দ্র সরকার, এখানে এই ঘটনা। তাহলে একটা জনমত, পাবলিক ওপিনিয়ন কিন্তু তৈরি হয়। জনমত গঠনে কিন্তু সংবাদপত্র আমরা দেখেছি পরাধীন ভারতবর্ষে এক একটা বড় বড় যে নীল দর্পণ থেকে বিভিন্ন যে সংবাদপত্রগুলো স্বাধীনতা সংগ্রামীদের কি করেছে, উদ্বুদ্ধ করেছে। বর্তমান সময়েও তাই কিন্তু হয়। নেক্সট হচ্ছে কি, 2 নম্বর যদি আমরা বলি চিন্তার বিকাশ। চিন্তার বিকাশ প্রচুর আছে, আমি কয়েকটাই কিন্তু বলবো শুধু, কারণ এই বিষয়গুলো খুব সহজ বিষয়। সংবাদপত্র যখন আমি পাঠ করছি সেটা কিন্তু শুধুমাত্র ছড়ার মতন পড়ে ছেড়ে দিচ্ছি তা নয়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, একটা মৌ ভাবলাম আর ডালিম গাছ ভাবলাম ছেড়ে দিচ্ছি তা নয়। একটা খবর পড়লে দেখবি সেটা নিয়ে মনের মধ্যে ইম্প্যাক্ট হয়, সেটা নিয়ে ভাবনা চিন্তা আসে, সেটা নিয়ে আলোচনা পরস্পর আদান প্রদান হয়। চায়ের দোকানগুলো তো আমাদের জ্ঞান ভান্ডারের উৎস ভারতবর্ষের, তাই নয়? যেমন স্কুল কথাটা সে স্খোল, সেই গ্রিক দেশে স্খোল ছিল আলোচনার কেন্দ্রস্থান, আর আমাদের দেশের আলোচনার কেন্দ্রস্থানই তো চায়ের দোকান। আর সবচেয়ে বড় এখন যদি বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, এর চেয়ে বড় ইউনিভার্সিটি নেই ভারতবর্ষে। আর জ্ঞান ভান্ডার তৈরি হয়ে হচ্ছে চায়ের দোকানে। পরমাণু বোমা থেকে শুরু করে মহাকাশযান 3 পরে 5 কি করে গেল, কিভাবে আসলো, তুমি বড় সায়েন্টিস্ট জানা জানে, চায়ের দোকানে বসে আমরা কিন্তু তার অনেক বেশি জানি, এটা কিন্তু মানতে হবে। তো চিন্তার ওই খবরটা যখন পড়ছি সেটা নিয়ে আলোচনা হচ্ছে, বা আমি বাড়ি এসে একা পড়ি আর সবার মধ্যে আলোচনা হোক, সেটা আমার কিন্তু চিন্তা শক্তি বিকাশ ঘটে। আচ্ছা এটাই হয় তাই নাকি? তাহলে কি করে হলো? এই অভিনন্দন বর্তমান কিভাবে তাড়া করলো ওই আমেরিকার অত শক্তিশালী ইয়েকে, F-55 নাকি ওই এয়ারপোর্টকে আমাদের এই মিগ নিয়ে তাড়া করে দিল। বাবা, এইবার সব মিগ বিশেষজ্ঞ হয়ে যাচ্ছি আমরা তখন, তাই তো? এই যে এই জিনিসটা অর্থাৎ আমার চিন্তা ক্ষমতার কিন্তু বিকাশ ঘটায়। আর নেক্সট কমন যেটা আছে, সংবাদ পরিবেশন করে, এটা তো কমন ব্যাপার। দেশ বিদেশের যা কিছু ঘটনা ঘটছে সংবাদপত্র কি করছে, সে সম্পর্কে সংবাদ পরিবেশন করছে, আমাদের জানতে সাহায্য করছে সংবাদপত্র, সেটা তো একটা দিক আছেই। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট আমার অন্তত মনে হয় সংবাদপত্রের একটা ভালো দিক, সেটা হচ্ছে ভাষার বিকাশ। এই ভাষার বিকাশ যদি আমাদের ঘটে না, তাহলে অনেক কিছু বিষয়কে, ভাষা হচ্ছে আমাদের, তোমরা সবাই জানো, আমি বারবার বলি, ভাষা হচ্ছে কমিউনিকেশনের মাধ্যম শুধু নয়, নিজেকে উপস্থাপনের একমাত্র কৌশল হচ্ছে ভাষা। আমার ভাষাই আমার পরিচয়, তোমার ভাষাই তোমার পরিচয়। এই সংবাদপত্রে কোনো বিষয়কে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়, বিশেষ করে এখন তো ভালো সাংবাদিকতা খুব কমে গেছে। ভালো ভালো বরুণ সেনগুপ্ত বা তার আগে যারা ছিলেন বড় বড় কলামিস্ট যারা, তাদের কলামগুলো পড়লে, আমি জার্নালিজমের ছাত্র ছিলাম পাস কোর্স হিসেবে, তখন আমার জার্নালিজম ছিল, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, কিছুটা অল্প কিছুটা হলে জানি। সেই বিষয়গুলোকে যারা উপস্থাপন করছে তারাই এগুলো পড়লে কিন্তু আমাদের নতুন নতুন ওয়ার্ড জানা যায়। এত সুন্দরভাবে একটা বিষয়কে ব্যাখ্যা করছে,
ক্রিকেটের একটা কোনো ঘটনা, পার্থে ঘটে যাওয়া কোনো ভারত পাকিস্তান ম্যাচের বর্ণনা দিচ্ছেন, মনে হচ্ছে আমি মাঠে স্টেডিয়াম বসে খেলাটা দেখছি। এই যে এই জায়গাটা, সেটা হচ্ছে ভাষার বিকাশ ঘটাতে কিন্তু কি করছে, আমাদের সাহায্য তোমার করছে। এবার আচরণকে নিয়ন্ত্রণ করে। এবার বলতে পারো স্যার সংবাদপত্রকে আমি ভুল আচরণ করলে গালে থাপ্পড় মানে নাকি? কই তা তো হয় না। কিন্তু না, সংবাদপত্র ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ করে। কোনটা ঠিক, কোভিডের সময় পেপারটা একটা সময় বন্ধই হয়ে গেল, টিভি ছিল, যাই হোক, যখন স্বাস্থ্যবিধি বা কোনো বিষয় নিয়ে লেখালেখি হয়, তখন সেটা দেখে আমার নিজের আচার আচরণকে নিয়ে দেবো, বাবা এই করতে গেলে ওই হয়েছে, ওই করতে গেলে এই হয়েছে, সেগুলো জেনে আমরা কি করি, আচরণের নিয়ন্ত্রণ করি। গণতান্ত্রিক চেতনার বিকাশ, খুব বেশি বলবো না, আরেকটি বলে ছেড়ে দেবো। গণতান্ত্রিক চেতনা, আমাদের ভারতবর্ষে গণতন্ত্রকে গ্রহণ করা হয়েছে আদর্শ হিসেবে। তো সে গণতন্ত্র সম্বন্ধে বিভিন্ন বিষয় পক্ষে বিপক্ষে মতামত সেখানে প্রকাশিত হয়, ফলে সেই সম্বন্ধে একটা কি হয়, আমাদের বিকাশ হয়। নেক্সট যেটা বলতেই হয়, এর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বল্প ব্যয়। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে সংবাদপত্রের দাম কিন্তু কম, 4 টাকা 5 টাকা একটা পেপার হয়। এবার প্রশ্নই জাগে যে একটা এত কিছু ছেপে একটা পেপার 4-5 টাকায় কি করে আসে? সংবাদপত্রে যদি বিজ্ঞাপন না দিত, একটা সংবাদপত্র 300-400 টাকার কমে আমরা কিন্তু কিনতে পারতাম না। ভাবো কি খরচ হয়। কিন্তু খরচটা উঠিয়ে নেয় কোথায়, বিজ্ঞাপন দেখিয়ে, তাই তো? ফলে এই স্বল্প ব্যয়ে কিন্তু সংবাদপত্র পাওয়া যায়। এই তো ভালো দিক গেল। ভালো দিক যখন আমরা পড়বো তখন তো ভালোই বলবো। এর কিছু খারাপ দিক আছে। প্রথম খারাপ দিক যেটা সমস্যা, সেটা হচ্ছে একমুখী। এইটা একটা মারাত্মক সমস্যা। একমুখী, ওয়ান ওয়ে, শুধু দেবে নেবে না। অর্থাৎ পেপার পড়তে পড়তে আমার মনে হয় তো ভুল, এটা ঠিক না। আমার প্রশ্ন জাগলো, এটা তো আমি বুঝলাম না স্যার, সংবাদপত্রকে প্রশ্ন করলে উত্তর দেবে না, তাহলে ওয়ান ওয়ে, যা খাওয়াবে আমাকে খেতে হবে, আমি আর নেবো না, আমি আর পারবো না, আমার আর চাই, সেটা বলার কোনো উপায় এখানে নেই। ফলে যে সংযোগটা হচ্ছে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে একমুখী। তারপরে সেখানে হচ্ছে সকলের পক্ষে উপযোগী নয়। যে লোকটি নিরক্ষর, সকলের জন্য নয় বলে ছেড়ে দিলাম, যে লোকটি নিরক্ষর, যে লোকটি অন্ধ, চোখে দেখে না, তার কাছে সংবাদপত্র উল্টে ধরলেই কি, সোজা ধরলেই কি কোনো লাভ আছে? তার কাছে এটা কোনো কাজে দেবে না। অন্যান্য মিডিয়া কিন্তু কাজে দেবে, সংবাদপত্র সবার জন্য উপযোগী নয়। এখন হচ্ছে তার চেয়ে বড় সমস্যা যেটা, এটা হচ্ছে বড় কথা, নিরপেক্ষতার অভাব। একটা শর্টে আমি করেছিলাম, নিরপেক্ষতার অভাবকে বলা হয় পীত সাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা বলে। ঠিক আছে, ইয়েলো জার্নালিজম। অর্থাৎ কোন একটা পক্ষ নিয়ে কথা বলা। তুমি একই খবর বাংলা পেপারের মধ্যে দেখছি, আনন্দবাজার পড়বে সেই খবরটা বর্তমানে পড়বে, সেই খবরটা প্রতিদিনে পড়বে, সেই খবরটা একদিনে পড়বে, সেই খবরটা কলম পত্রিকায় পড়বে, আর অন্যান্য আছে, নাম বললাম না। তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে, ওরে বাবা কোনটা ঠিক। বর্তমান বলছে এক্স ওয়াই কে মেরেছে, এক্স এর দোষ। ওই পেপার বলছে না না ওয়াই এক্স কে মেরেছে, আর এক পেপার বলছে এরা কাউকেই মারেনি, ওই জেড এসে মেরেছে, আরেকটা বলবে এক্স ওয়াই, যেটার ভাগ বাটোয়ারার গন্ডগোল। কনফিউজ, সবাই তামাক খেয়ে বসে আছে কারো না কারো কাছ থেকে। এখন প্রত্যেকটা পেপার, প্রত্যেকটা মিডিয়া, এখন বেশিরভাগ মিডিয়া হাউস, প্রত্যেকটা কোনো ভুল বলা হয় না, বিক্রি হয়ে গেছে। ফলে কি হচ্ছে, নিরপেক্ষতার অভাব, কেউ নিরপেক্ষ নেই। নিরপেক্ষতাটাই হচ্ছে একটা সবচেয়ে বড় পক্ষ হয়ে গেছে এখন। নিরপেক্ষ নিজেই একটা সবচেয়ে বড় পক্ষ। যাই হোক, তাহলে নিরপেক্ষতার একটা কিন্তু তোমার যে সমস্যা এক্ষেত্রে দেখা যায়, এটা সবার ক্ষেত্রে যেমন উপযোগী নয়, তেমনি তোমার যে, আর লাস্ট আরেকটা বলে এটা কমপ্লিট করছি, সেটা হচ্ছে বিজ্ঞাপনের প্রভাব। পেপার খুললেই পাত্র পাত্রী থেকে শুরু করে বলে বাবা সাধু বাবা, ওরে বাবা আমার কাছে তাবিজ আছে, আমার কাছে কবজ আছে, এইটা নিলে তোমার এপারের 14 গোষ্ঠী, ওপারের 15 গোষ্ঠী সবাই সুখী হয়ে যাবে। এই যে এই ধরনের বিজ্ঞাপন থেকে, কিসের বিজ্ঞাপন নেই তুমি বলো তো পেপারে? প্রথম পেজে কোনো খবরই নেই, একটা লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছি, তারই বিজ্ঞাপনে চলে গেল। একটা মোটর সাইকেলে দাঁড়িয়েছি, পুজো আসছে, জুতো 6 পাতা ধরে। খবরের জন্য বিজ্ঞাপন না, বিজ্ঞাপন মাঝে মধ্যে মানে অ্যাডভার্টাইজ দেখার জন্য নিয়েছে, তার মধ্যে ফাউ দুই একটা খবর আমাকে দিয়ে দিচ্ছে, ওইটাই মনে হয় লাভ। বিজ্ঞাপনটাই মেন। আগেই বললাম, তার কারণ বিজ্ঞাপন না দিলে একটা পেপার ওই দামে কেউ দিতে পারবে না, সম্ভব নয়। তাহলে বিজ্ঞাপনের প্রভাবটা বেশি হয়ে গেছে। তাহলে ভালো দিক খারাপ দিক গেল। এরপরে আমি বেতারটার সম্বন্ধে আলোচনায় আসবো। বেতার, বাঙালি বাংলা ইংরাজি ভালো বোঝে বলি, রেডিও যেটা আর কি, তাই তো? এই রেডিও 1923 আবিষ্কৃত হলেও আমাদের আকাশবাণী হিসেবে স্থাপিত হয় 1987। কিন্তু আকাশবাণী কলকাতা এবং মুম্বই, তবে এইটা তখন ছিল কিন্তু ব্যক্তি মালিকানাধীন, সামান্য এলাকার ফ্রিকোয়েন্সি। পরবর্তীকালে জাতীয়করণ ঘটে
1930-এ। বেতার, বেতার কিন্তু একটা সময় খুব জনপ্রিয় ছিল, বিশেষ করে যখন FM আসলো তখন তো আরো। আমরা ছোটবেলায় খবর শুনতাম, স্থানীয় সংবাদ, দিল্লির সংবাদ, নাটক হতো। রেডিও কিন্তু একটা বিরাট মাধ্যম ছিল। একটা সময় বিয়ের পণ নেওয়া হতো এই রেডিও বা বেতার। সাইকেল হাত ঘড়ি আর রেডিওটা একটা বিরাট বড় পণের বিষয় ছিল এটা গ্রামগঞ্জে। তো সেই বেতার কিন্তু শুধুমাত্র একটা এন্টারটেইনের মাধ্যম তা নয়, এটা একটা শিক্ষার মাধ্যম হিসেবে গড়ে উঠেছে। তার সবচেয়ে বড় প্রমাণ যেটা 2000 সালে FM চ্যানেলে যেটা হয়, জ্ঞানবাণী গড়ে ওঠে। জ্ঞানবাণীর নাম আমরা শুনেছি তো। এই জ্ঞানবাণী কে পরিচালনা করে বর্তমানে বা তখন থেকেই? ইগনু আমরা চিনি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইগনু দ্বারা পরিচালিত হয় কিন্তু এই জ্ঞানবাণী। আবার দূরদর্শনের ক্ষেত্রে যেটা আছে জ্ঞান দর্শন, জ্ঞানবাণী কিন্তু ইগনু দ্বারা পরিচালিত হয়। এখানে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান চালিয়ে হয়। আর এই যে গণমাধ্যমগুলো পড়ছে, এগুলো সবই হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম, তাই তো? এবারে বেতারের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, আমরা আগেরটার মতোই দেখব। প্রথমে যদি এর সুবিধাগুলো আমরা দেখি, প্রথমত বাস্তবসম্মত উপস্থাপন। কারণ রেডিওতে যে বিষয়গুলো উপস্থাপন করা হয় সেইগুলো কি হয়, বাস্তবসম্মত। একটা খবর পড়ুক, একটা নাটক হোক, ঘটনাকে তুলে ধরা অনেকটা বাস্তবসম্মত। পেপারে তো লিখে দিয়েছে, আমাকে পড়ে মানে করতে হচ্ছে, এখানে বলে দিচ্ছি, ফলে বোঝাটা সহজ হয়। এটা কি হচ্ছে, শ্রুতি নির্ভর বা মৌখিক এবং শ্রবণ নির্ভর, ফলে এটা বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এটা একটা বড় ব্যাপার, মানে সংক্ষেপে যাচ্ছি বিষয়গুলো। আর এটা আমাদের কি করছে, বৌদ্ধিক বা মানসিক বিকাশ ঘটাতে কিন্তু সাহায্য করছে। যখন বেতারে কোনো বিষয় আমি শুনছি, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি নতুন নতুন ভাবে, তখন আমাকে কি করছে, আমার সেই বিষয়টার কিন্তু মানসিক বিকাশ হচ্ছে, আমার ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে? তার সাথে সাথে সামাজিক বিষয়গুলো যখন বেতারের মাধ্যমে আমি দেখছি, তখন আমার কি হচ্ছে, সামাজিক বিকাশও কিন্তু ব্যক্তির ত্বরান্বিত হচ্ছে, বা সামাজিক বিকাশ কিন্তু তোমার যে ঘটছে। এবার গ্রহণযোগ্যতা, বেতারে যেহেতু কানে শুনতে হচ্ছে, সেটা তাহলে সবাই শিক্ষিত হোক অশিক্ষিত হোক সবাই গ্রহণ করতে পারছে। এখানে নিরক্ষর বা স্বাক্ষর আলাদা করে খুব একটা গুরুত্বের ব্যাপার নেই, সবার ক্ষেত্রেই কিন্তু গ্রহণযোগ্য। এবং আধুনিক কালে যেটা হয়েছিল, বেতারে কিন্তু বিভিন্ন দ্বিমুখী প্রোগ্রাম চালু হয়েছিল। একটা সময় FM এ ফোন করে গানের রিকোয়েস্ট করে শুনতো, নিজের কথা বলা যেত, তার আগে তো চিঠি পাঠানো হতো, চিঠিতে রেডিওতে কবে আমাদের নাম বলবে সেই নিয়ে সেই গানের আড্ডা, এই সমস্ত যে গানের আসর এগুলো বসতো, অনুরোধের আসর, সেগুলো শোনার একটা বিরাট চাহিদা ছিল ছোটবেলাতে, আমরা দেখেছি। অনেক হয়তো তোমরা তোমাদের মধ্যে দেখেছো বা দেখেছেন। ফলে সেই যে দ্বিমুখী, তারপরে আসলে FM হওয়ার পরে ফোন ইন অনুষ্ঠানগুলো চালু হলো, যেখানে প্রশ্ন করার জায়গা ছিল। এই দ্বিমুখী প্রোগ্রামগুলো কিন্তু বেতারকে আরো বেশি জনপ্রিয় করে তোলে। স্বাভাবিকভাবেই সুবিধা যারা আছে, তার কিছু অ্যাডভান্টেজ থাকলে ডিসঅ্যাডভান্টেজ থাকবে। বারবার বলেছি, কয়েনের হেড থাকলে তার একটা টেল থাকবে। তাহলে প্রথমে যেটা আসছে তোমার, যে পূর্ব প্রস্তুতি ছাড়া সম্ভব নয়। এখন কখন বেতারের অনুষ্ঠান হবে, আমাকে সেজে গুজে টাইম নিয়ে সেই সময় বসে থাকতে হবে? আমার জন্য তো পরে আলাদা করে চালাবে, আমি শুনতে পারিনি দেখতে পারিনি বলে না। তাহলে ওই টাইমিংটা বড় ব্যাপার। কোন শিক্ষামূলক বিষয় যখন বেতারে দেখাচ্ছে, ওই টাইম ম্যাচ করে আমাকে কিন্তু রেডি থাকতে হচ্ছে, পরে আর আমার রিপিট করার কোনো সুযোগ নেই। ফলে এইটা একটা কিন্তু বড় থেকে বড় সম্পর্ক। তারপরে দ্বিমুখী, এখানে যতই বলি না কেন, আলটিমেটলি তো এটা একটা একমুখী প্রক্রিয়া। অর্থাৎ বেতারে ওদিক থেকে যা বলছে আমি নির্বাক শ্রোতা হয়ে শোনা ছাড়া আর তো কোনো উপায় নেই। ফলে সেক্ষেত্রে আমার যখন কোনো প্রশ্ন থাকছে, কিছু জিজ্ঞাসা থাকছে, সেটা কিন্তু আমি কি করতে পারছি না, তোমার যে সমাধান করতে পারছি না। তারপরে বর্তমানে বেতার একটি কি হয়ে গেছে, বর্তমানে এটা একটা ব্যাকডেটেড। কারণ এখন তো বিভিন্ন আধুনিক মডিউল গুলো চলে এসছে, বিভিন্ন মিডিয়া চলে এসছে, ফলে বেতারকে আর আগের মতন তোমার যে কিন্তু গুরুত্ব দেওয়া যায় না। এবার বেতারের যেমন সুবিধা দেখলাম, তার অসুবিধা দেখলাম। এরপরেই যেটা আসছে, বেতারের পর আসছে দূরদর্শন বা টেলিভিশন। আধুনিক কালে অপেক্ষাকৃত আধুনিক হচ্ছে এই দূরদর্শন বা টেলিভিশন। এটা আমরা জানি যথেষ্ট একটি আকর্ষণীয় মাধ্যম। টিভি দেখি না এমন মানুষ আমাদের যুগে কমই আছে, যদিও ইন্টারনেট ফোন, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন আসার পর অনেকটা ঝোঁক কমলেও, ঠিক আছে। প্রথম আমাদের দেশে টেলিভিশন বা দূরদর্শনের যাত্রা শুরু হয় কবে, 1959 সালে 15ই সেপ্টেম্বর। 1959-এর
15ই সেপ্টেম্বর ভারতবর্ষের দূরদর্শনের যাত্রা শুরু হয় দিল্লিতে অল্প ফ্রিকোয়েন্সি নিয়ে অল্প কিছু এলাকার মধ্যে, পরবর্তীকালে তার তোমার যে প্রকাশ পায় আরো বেশি। এবার দূরদর্শনের কিছু সুবিধা আছে, এটা যখন শিক্ষার মাধ্যম, তোমরা দেখো MHRD বহু চ্যানেল আছে ফ্রি, তোমাদের ডিশ কানেকশন থেকে থাকে আমার চ্যানেল দিচ্ছি, প্রচুর চ্যানেল আছে যেখানে বিভিন্ন সাইকোলজি খুব ভালো ভালো ক্লাস হয়, ভালো ভালো স্যাররা পড়ান, ম্যাডামরা পড়ান, দেখতে পারবে অনেক সময় তোমরা বিভিন্ন টপিকের সব সাবজেক্টের আলাদা আলাদা তোমার যে চ্যানেল আছে, সেখানে যদি তোমরা ক্লাসগুলো ফলো করো অনেক কিছু শিখতে পারবে। বহুত তথ্যমূলক ক্লাস দেন স্যার ম্যাডামরা ওখানে, ভালো ভালো ইগনু বা অন্যান্য বড় বড় ইউনিভার্সিটির দিকপাল যারা আছেন তারা সেখানে ক্লাস করেন। সব সাবজেক্ট, হিস্ট্রি বলো, ল্যাঙ্গুয়েজ বলো, বাংলাও ক্লাস করা হয়, দিল্লি থেকে পরিচালিত হলেও বিভিন্ন বিষয় নিয়ে সেখানে যখন ক্লাসগুলো করায় না, সেখান থেকে তো অনেক কিছু শেখার আছে। টিভি মানে শুধুমাত্র সিনেমা দেখবো, খবর দেবো, গুতে গুতে পক্ষ সে পক্ষ বলে মারপিট করবে সাজানো, সেই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ভাবলে হবে না। তাহলে এর সুবিধা কি? প্রথম সুবিধা হচ্ছে এটি হচ্ছে কি দৃশ্য শ্রাব্য, অর্থাৎ বাঙালি ইংরাজি ভালো বোঝে, অডিও ভিজুয়াল, তাই তো? অডিও হচ্ছে শ্রাব্য, শোনা যায়, আর ভিজুয়াল হচ্ছে দেখা যায়। টিভিতে একই সাথে বিষয়বস্তু কি শোনাও যায়, দেখাও যায়। আমাদের সাইকোলজি কি বলে, যেখানে যত বেশি আমি শেখার ক্ষেত্রে আমার সেন্স অর্গান বা অন্য অর্গানকে যত বেশি অ্যাক্টিভ করতে পারবো, সেই শিখন তত বেশি দ্রুত হবে, সেই শিখন তত বেশি স্থায়ী হবে। এটা হচ্ছে আমাদের একদম সাইকোলজির মত। তাহলে এটা একটা মাল্টিমিডিয়া, দূরদর্শন হচ্ছে একটি মাল্টিমিডিয়া, বহু মাধ্যম, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে একই সাথে, ফলে এটা ইফেক্টিভ অনেক বেশি হয়। তারপরে নেক্সট যেটা দূরদর্শনে যেটা হয়, বাস্তব উপস্থাপন। দূরদর্শনে যা দেখাচ্ছে সেটা তো বাস্তবভাবে নাটকীয়ভাবে বিষয়টাকে দেখানো হচ্ছে না, কোন একটা ঘটনাকে বলছে, পাশে দেখিয়ে দিচ্ছে, মহাকাশযান রকেট চন্দ্রযান 3 যাচ্ছে, রেডিওতে আমি শুনেছি আর পেপারে পড়েছি, আর ওখানে দেখছি চন্দ্রযান 3 কিভাবে যাচ্ছে, উচ্ছ্বাস করছে আমাদের সায়েন্টিস্টরা, কিভাবে সেটাকে ফলো আপ করছে। কখনো দুই একবার ব্যর্থ হলেও বিজ্ঞানীদের সেই কান্না, সেটা যেন 140 কোটি ভারতবাসীর চোখের জল এনে দিয়েছিল, তাই না? কিন্তু আমরা আবার ঘুরে দাঁড়াবো, এই জেদটা নিয়েছিলাম। এই জিনিসগুলো ছোট ছোট থেকে বড় বড় অনেক বিষয় দেখতে পাচ্ছি, তাহলে বাস্তবসম্মত একদম উপস্থাপন হয়ে যাচ্ছে। এর ফলে এর মধ্যে দিয়ে কি হচ্ছে, আমাদের বাস্তবসম্মত উপস্থাপন মানে আমার বৌদ্ধিক বিকাশ ঘটছে, মানসিক বিকাশ ঘটছে, বিষয়টা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি, বাস্তবের সাথে মেলাচ্ছি, সেটার একটা কগনিটিভ ম্যাপ আঁকাচ্ছি আমি আমার মস্তিষ্কের ভেতরে। পরবর্তীকালে সেটা টিভিটা বন্ধ হয়ে গেল, আমি মনে মনে সেই ছবিটা দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড কগনিটিভ ম্যাপ, তাই তো? এই বিষয়টা আমার মধ্যে, জ্ঞানমূলক চিত্র আমার মধ্যে হয়ে যাচ্ছে বাস্তব উপস্থাপনের জন্যই। তারপরে আরেকটা যদি সুবিধা দেখি, টিভি কি সকলের জন্য উপযোগী বা সকলের পক্ষে উপযোগী। কেউ ধরো শিক্ষা টিক্ষা জানে না, তার পড়াশোনা নেই, খবর সে পড়ে না দেখলেও বা কোনো একটা বিষয় বই না পড়তে পারলেও টেলিভিশনে যখন হচ্ছে সেটা সহজে দেখতে পাচ্ছে। এমনকি যে কানে না শুনে সে দৃশ্যটা দেখতে পাচ্ছে, যে কথা বলতে পারে না সে দৃশ্যটা দেখতে পাচ্ছে, অর্থাৎ মুখ বধির নিরক্ষর সবার জন্য উপযোগী। আবার যে অন্ধ সে সাউন্ডটা শুনে কিছুটা ধারণা অন্তত নিতে পারছে। ফলে এর মতন মাল্টিপারপাস তার কিছু হতেই পারে না, সকলের জন্য উপযোগী যদি বলে তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি। তারপর হচ্ছে লাইভ প্রোগ্রাম, এখন যেটা হয় সরাসরি সম্প্রচার। এইটা তো আমরা জানি, খেলা শুধু নয়, বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অনলাইন ক্লাসের ক্ষেত্রে টেলিভিশনে অনলাইন সম্প্রচার বা লাইভ সম্প্রচার হয়। লাইভ টেলিকাস্ট যখন হচ্ছে, সরাসরি যখন হচ্ছে, সেটা আরো বেশি আকর্ষণ হচ্ছে। কোনো একটা ঘটনাকে সরাসরি তুলে ধরছে, সেটা আমরা হাজার ক্ষেত্রে দেখি। কোথাও একটা ঘটনা ঘটলে এখন তো সামান্য একটু বিষয় ঘটলেও 100খানা ক্যামেরায় যে ভিড় বাড়িয়ে দেয়, যাক সেটা সরাসরি দেখাচ্ছে, সেইটা কিন্তু আমাদের একটা দারুণ জিনিস। কারণ নেক্সট হচ্ছে সংবাদপত্রের মতন ও কিন্তু জনমত গঠন করে, এটা তো আমরা সবাই মানবো। টেলিভিশন দেখেই তো মানুষ এখন মোটামুটি স্থির করে নেয়, এ ভালো এ খারাপ, এ দল ভালো, এ চোর এ মহাচোর, তাহলে মহাচোরকে এবার ভোট দিতে হবে, চোরকে হটাতেই হবে। এই যে বিভিন্ন রকম ক্ষেত্রে আমাদের জনমত গঠিত হচ্ছে, জাস্ট পার্ট অফ জোকস, সেক্ষেত্রে কিন্তু টেলিভিশনের একটা বিরাট ভূমিকা আছে। বিভিন্ন বিষয় আমাদের সামনে বাস্তব বিষয় তুলে ধরছে, ফলে সেটা স্বাভাবিক হচ্ছে। লাস্ট আরেকটা বলে সুবিধা ছেড়ে দেবো, কুসংস্কার। বিভিন্ন ক্ষেত্রে কুসংস্কার আমাদের সমাজের একটা বিরাট ট্যাবু, বিরাট ব্যাধি। কুসংস্কার এখনো আছে, জানি না কবে যাবে। কুসংস্কারগুলো দূর করানো কিন্তু টেলিভিশনে অনেক ভূমিকা আছে। কোথাও কোনো কুসংস্কার বলি কিছু হয়েছে, সেটা যখন দেখাচ্ছে, তার ব্যাড ইফেক্ট গুলো দেখাচ্ছে, খারাপ দিকগুলো দেখাচ্ছে, বিজ্ঞান মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু এই দূরদর্শন বা টেলিভিশন বিরাট ভূমিকা তোমার যে রয়েছে। এবারে কিছু অসুবিধাও আছে,
প্রথম অসুবিধা হচ্ছে বিজ্ঞাপন বাবাজি এসে হাজির। এই বিজ্ঞাপন একটা বড় ব্যাপার। টেলিভিশনে 2 মিনিটের খবর, তার আগে 3 মিনিট বিজ্ঞাপন, মাঝখানে বিজ্ঞাপন, আবার বিজ্ঞাপন। বিজ্ঞাপন দেখতে দেখতে মাঝে মধ্যে ঘটনা একটু দেখায়, সেটাই দেখে আমরা ধন্য হয়ে যাই। তাহলে বিজ্ঞাপন বড় ব্যাপার। তারপরে অনেক অনেক ক্ষেত্রে যেটা আসছে তোমার অনেক কুঅভ্যাস গড়ে তুলছে। এইখানে হিংসা বা অন্য ঘটনাকে এত মহিমান্বিত করে তোলা হয় যাতে করে অনেক খারাপ অভ্যাস আমাদের মধ্যে কিন্তু গড়ে ওঠে। নেক্সট যেটা, এইটা তো আরো বেশি আমরা জানি, নিরপেক্ষতার এক অভাব। এখন এই টেলিভিশনের বিশেষ করে সংবাদ চ্যানেলগুলোর সেকশন যদি আমরা দেখি, কোনো একটা সংবাদ চ্যানেলের নাম বলো তো নিরপেক্ষ, পাওয়াই যাবে না। কেউ না, হয় এ পক্ষ নয় ও পক্ষ নয় সে পক্ষ, কোনো একটা পক্ষে কিন্তু রয়েছে এরা। এই পীত সাংবাদিকতা এখানে, হলুদ সাংবাদিকতা এখানেও রয়েছে। নেক্সট হচ্ছে একমুখী। অনেক ক্ষেত্রে এই সংযোগটা হয় একমুখী, ওয়ান ওয়ে, যা খাওয়াচ্ছে আমাকে, আমি খেতে বাধ্য, ফলে এটা সমস্যা হচ্ছে। এবার এই দূরদর্শনের একই, আমি আলাদা করে পড়াবো না, ওটা এখান থেকে বলছি। চলচ্চিত্র কিন্তু একই রকম, সিনেমাও তাই। এই সুবিধাগুলো মোটামুটি একই ধরো সব। অসুবিধার ক্ষেত্রে সেখানে কি জুড়ে দেবো সিনেমায়? হিংসাকে প্রশ্রয় দেয়। সিনেমায় কি দেখানো হয়? মারপিট, খুনোখুনি, এবং হিরো মারছে সেটাকেই বড় করে দেখানো হচ্ছে, হিংসাকে প্রশ্রয় দেওয়া হয়। অশ্লীলতা যোগ হয় সিনেমা নিয়ে। অশ্লীলতা নিয়ে নিশ্চয়ই আমরা এখানে আলাদা করে কিছু বলার নেই। ওখানে অশ্লীল কন্টেন্ট মানে হিট, সুপার হিট, সুপার ডুপার হিট হয়ে যাবে। এই যে এই জিনিসগুলো, অশ্লীল সংলাপ, এমন ভাবে কথা বলছে মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে, ড্যাশ 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 সাথে। এখন তো বাংলা সিনেমাগুলো, হিন্দি সিনেমা বলো, অনেক ক্ষেত্রে তো পরিবারের সাথে দেখার স্বপ্নও দেখা যায় না, মানে সিনেমা সামনাসামনি বসে দেখা তো দূরের কথা। এইগুলো কিন্তু ব্যাড ইফেক্ট আছে। লাস্ট যেটা আমরা আসবো এবার হচ্ছে ইন্টারনেট। বর্তমান যুগে আমরা জানি ইন্টারনেট হচ্ছে একটি অন্যতম একটি মাধ্যম, যেটা আমি আগেই বলেছি যে ইন্টারনেট একটা যেন ইন্দ্রজাল চলছে পৃথিবী জুড়ে, তাই নয় কি? এই ইন্টারনেট কিন্তু শিক্ষার একটি অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এটাকে বাদ দিয়ে আমরা কিন্তু এখন আর তোমার, ভারতবর্ষে প্রথম ইন্টারনেট কবে চালু হয়? 15ই আগস্ট। 15ই আগস্ট স্বাধীনতার দিন 1995, 1995 সালে। ভিএসএনএল ছিল তখন, বিএসএনএল, বিদেশ সঞ্চার। বিএসএনএল যেমন আছে না ভারত সঞ্চার নিগম লিমিটেড, আর ভিএসএনএল ছিল বিদেশ সঞ্চার নিগম লিমিটেড। সেই তারা প্রথম 15ই আগস্ট 1995 সালে ভারতবর্ষে প্রথম ইন্টারনেট সূচনা করেন, এবং পরবর্তীকালে সেটা ধীরে 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 বাড়তে, এখন তো ইন্টারনেট ছাড়া আমরা এমন জালে জড়িয়েছি, এ জাল আর আমরা মায়ামুক্ত বহুমুক্ত এ জীবনে আর হতে পারবো না। প্রতিটা মুহূর্তে আমাকে কোষ, তা আমার স্নায়ুতন্ত্র কি বলে, শিরা উপশিরা, শিরা ধমনী আমাকে যতটা না জড়িয়ে ধরেছে তার চেয়ে বেশি জড়িয়ে ধরেছে আমার এই ইন্টারনেট। এই জালে আমরা কিন্তু আটকে আছি। কিন্তু এর কিছু ইফেক্ট আছে, ভালো দিক আছে। ইন্টারনেট আমাকে কি করছে, এই যে তোমার আমার সংযোগ, একমাত্র ইন্টারনেট ছিল বলেই না হয়েছে, না হলে আমি তোমাকে চিনতাম না, তুমি আমাকে চিনতে না। ইন্টারনেটের অনেক সুবিধা আছে। তাহলে সুবিধাগুলো কি কি? সুবিধাগুলো প্রথম হচ্ছে জ্ঞান অর্জন। বিশ্বের যে কোনো বিষয়েই আমরা জানি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ইন্টারনেটের কোনো জুড়ি মেলাবার, আমরা কোনো কনফিউশন হলে কোথায় চলে যাই? গুগল বাবাজি বলে দাও তো, ইউটিউব বাবাজি বলে দাও তো। তাহলে জ্ঞান অর্জনটা অনেক সহজ হয়েছে। ভাবো, বই খুঁজে 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 পড়া আর ইন্টারনেট থেকে সহজে বের করা কতটা সহজ হয়ে গেছে। জ্ঞান সত্যি হাতের মুঠোয় এখন। একটা অ্যান্ড্রয়েড ফোন মানে আমার সব আছে, দুনিয়া আমার কাছে, কি তথ্য লাগবে। ফলে ইন্টারনেট হচ্ছে তোমার জ্ঞান অর্জনে সাহায্য করছে। শুধু জ্ঞানের সাথে নয়, ইনফরমেশন, জ্ঞান তো পাচ্ছে, যে কোনো বিষয়ে যদি তথ্য প্রয়োজন। আচ্ছা, ব্রাজিলের লোক সংখ্যা কত? ব্রাজিলের রাজধানীর নাম কি? ব্রাজিলের কটা সমুদ্র সৈকত আছে? আর্জেন্টিনার সাথে ব্রাজিলে এত তফাৎ? ব্রাজিল আর আর্জেন্টিনার বর্ডার নাকি সীমান্ত আছে নাকি? দেখি তো কি আছে, এদের ইতিহাসটা কি দ্বন্দ্বের। যে কোনো ইনফরমেশন যদি আমার লাগে, গুগল বাবাজি, ইন্টারনেট বাবাজি আমাকে মুহূর্তের মধ্যে দিয়ে দিচ্ছে। তাহলে যে কোনো ইনফরমেশন বা তথ্য তোমার সাহায্য করছে। আর এর সাথে যুক্ত যেটা হচ্ছে রিসার্চ টুল। ইন্টারনেট আমার কি? একটা রিসার্চ টুল। যে কোনো বিষয় সার্চ করে আমরা যেমন তথ্য করতে পারি, গবেষণা দুটো দিক থেকে বলতে পারি। রিসার্চ যদি বলি, গবেষণা তাও আছে, রিসার্চ আবার খুঁজে বের করা, দুটো ক্ষেত্রেই কিন্তু ইন্টারনেট এর জুড়ি মেলা ভার। তারপরে এটা কি করছে বলতো? আমাদের আগ্রহ সৃষ্টি করছে। কোনো একটা জিনিস যে দেখি তো গুগলে এটা দেখাচ্ছে কিনা, সেই বিষয়ে একটা জিনিস দেখতে গেলে আরো যে ইউটিউবে আরেকটা জিনিস দেখি তো, দেখতে 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 আমরা বিভিন্ন বিষয়ের প্রতি ইন্টারেস্ট বাড়িয়ে তুলছে, আগ্রহ বাড়াতে কিন্তু সাহায্য
করছে। আর নেক্সট হচ্ছে ইমেল। ইমেলের কথা তো আমরা সবাই জানি, এই ভদ্রলোককে ছাড়া তো এখন আর চলা যায় না। সহজে যোগাযোগ, চিঠিপত্রের দিন, টেলিফোনের দিন, টেলিফোনে বলা যাবে, তার একটা কপি সমেত কত সহজে ইমেল করে পাঠিয়ে দেওয়া যাচ্ছে। তাহলে ইন্টারনেটের এই সমস্ত সুবিধা, বহনযোগ্যতা, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, তাই তো? টিভি যেমন খুলে নিয়ে যাওয়া যায় না যেখানে তেখানে, ইন্টারনেট কিন্তু আমি যেখানে খুশি নিয়ে যেতে পারি। আমি লিখলাম না, মোবাইলটা নিয়ে যাচ্ছি মানে, ল্যাপটপটা নিয়ে যাচ্ছি মানে, আমার ইন্টারনেট সাথে সাথে যাচ্ছে, ঘুরছে, তাই নয় কি? তাহলে এটা বহনযোগ্যতাও কিন্তু খুব সহজে হয়। এবার এর অসুবিধা কি আছে? এক হচ্ছে দক্ষতার অভাব। ইন্টারনেট চালাতে জানাটা অতও সহজ নয়। হয়তো প্রাথমিকভাবে ইয়েস নো ভেরি গুড জানলে আমি ইংলিশ জেনে গেছি, সেটা আর দুটো গুগল করতে পারি বলে আমি ইন্টারনেট চালানো সব শিখে গেছি, সেটা তো এক হতে পারে না। এই যে ডব্লিউডব্লিউ ওয়ার্ল্ড ওয়েব যেটা আছে, তার সম্পর্কে বিস্তারিত জ্ঞান আমাদের খুব কম মানুষের আছে, খুব অল্প জ্ঞান নিয়ে আমরা চালিয়ে দিচ্ছি। তো স্বাভাবিকভাবে জ্ঞানের ক্ষেত্রে একটা সমস্যা। আর এখান থেকে যা শিখছি সেটা কি হচ্ছে? যান্ত্রিকতায় পরিপূর্ণ না। ইন্টারনেট তো কখনো শিক্ষক বা শ্রেণী ক্লাসরুম টিচিং এর বিকল্প হতে পারে না। যদিও এখন এআই এসে তাই করে দিচ্ছে, তাহলে এআই যেটা করছে সেটা আমার যান্ত্রিকতা, শিক্ষার যে মিথস্ক্রিয়ার ব্যাপারটা, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক রিলেশনটা, সেটাই তো চলে যাবে। ফলে এই যান্ত্রিকতা তৈরি হচ্ছে। চিন্তা ও যুক্তির অভাব, এইটা কিন্তু মারাত্মক বিষয়। ভাবো তো, একটা বিষয় আমি পারছি না, আমরা ফট করে ইন্টারনেটে চলে, আমি বই খুঁজি না, সেটা নিয়ে ভাবি না, কিচ্ছু না, আমাদের চিন্তা শক্তি, যুক্তি শক্তিকে প্রায় ধ্বংস করে দিয়েছি। এই এআই যদি ঠিকঠাক কাজ করে, ভবিষ্যৎ 20-25 বছর পরে ছেলেমেয়েরা সাধারণ বিষয়ও ভাবতে পারবে না, তাদের যাই ঘটবে না কেন, তারা কি করবে? তারা ইন্টারনেট নির্ভর হয়ে পড়বে। তুমি দেখো, তোমাকে দিচ্ছি তো, আমি অনেককে বলি, এটা আমি নেক্সট দিন ভিডিওতে বলবো এই টপিক নিয়ে ভিডিও, যে যারাই কিছু পাচ্ছ না, ফট করে ইন্টারনেটে চলে যাচ্ছ, গুগলে সার্চ করছো, অবশ্যই করবে, তার আগে বই সার্চ করার অভ্যেসটা করো, ভুলে যেও না। বইয়ের বিকল্প কিন্তু হয় না, কিন্তু ইন্টারনেট আমাকে চিন্তা ভাবনা এগুলোর থেকে কিন্তু দূরে সরিয়ে দিচ্ছে, যান্ত্রিকতায় আমাকে পরিপূর্ণ করে দিচ্ছে। তারপরে মিথ্যা তথ্য বলবো না, ভুল তথ্য দিচ্ছে না। গুগল, তুমি যা পাচ্ছ গুগল করে সব কি ঠিক পাচ্ছ? কখনোই নয়। এটা আমাদের কি করছে? অনেক ক্ষেত্রে ভুল তথ্য, মিসগাইড করছে, মিস ইনফরমেশন দিয়ে আমাকে, রং ইনফরমেশন দিয়ে আমাকে কিন্তু তোমার যে সমস্যা সৃষ্টি করছে। এই হলো অসুবিধা। ইন্টারনেটের সবচেয়ে উপযোগী 2004 সাল আমরা জানি আমাদের দেশ কি করেছে, এডুস্যাট নামক যে উপগ্রহ চালিয়েছে, এটা তোমার উপগ্রহ মারফত, বিভিন্ন যে কৃত্রিম উপগ্রহ মারফত আমাদের বিভিন্ন তথ্য আদান প্রদান করছে। এছাড়া আরো বিভিন্ন কার্যাবলী চলছে। এই হলো মোটামুটি গণমাধ্যমের কিছু ভালো দিক এবং খারাপ দিক সংক্ষেপে বলবার চেষ্টা করলাম। নেক্সট ক্লাসে আমরা গ্রেট এডুকেটর নিয়ে তোমাদের অনেকের কোশ্চেন আছে, কিছু বিষয় অন্তত কিছু ক্লাস করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটু অন্তত শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।